আমি শাহদিন মালিক, পেশায় আইনজীবী। দেশের আজকের অবস্থা বুঝতে গতকালকের অবস্থা, অর্থাৎ আমি গতকাল বুঝাচ্ছি 2019 সালের 2টা কি 3টা ঘটনার আলোকে আমি জিনিসগুলি দেখার চেষ্টা করব। গত বছর বেশ কয়েকটা গণপিটুনির ঘটনা ঘটেছিল, অর্থাৎ বছরের শেষ দিকে গুজব রটল যে পদ্মা সেতুর জন্য কিছু শিশুর কাটা মাথা দরকার, এবং এই গুজবে প্রচুর লোক বিশ্বাস করে ছেলে ধরা সন্দেহে সারা দেশে বিভিন্ন স্থানে কিছু নিরীহ মানুষকে পিটিয়ে মারা হলো, কারণ তারা ভেবেছিল যে এই মানুষগুলি শিশুদের ধরে নিয়ে তাদের মাথা কেটে ফেলবে। অবশ্যই পুরোটাই গুজব, এবং যাদের ধরা হয়েছিল পরে দেখা গেল তাদের সবাই মানে কোনো অপরাধ কেউ করে নাই। যেখানে অপরাধ করেছে কি করে নাই সেটা বড় কথা না, এই যে একটা গুজবে যে গণপিটুনির হিড়িক পড়ে গেল দেশে, এইটা পুরা সমাজ রাষ্ট্র ব্যবস্থার প্রতি আমাদের যে অনাস্থা, এই অনাস্থার আমার মনে হয় যে একটা প্রকট বহিঃপ্রকাশ হয়েছে। যে আমরা স্বাভাবিক থেকে অস্বাভাবিকেই বেশি অভ্যস্ত হয়ে গেছি, এবং অস্বাভাবিকটাকে স্বাভাবিক বলে মেনে নিচ্ছি। যে এই মানে 2019 সালে এসে সেতু করতে শিশুর কাটা মাথা লাগবে, এর থেকে তো একটা অবাস্তব অস্বাভাবিক কোনো কথা হতেই পারে না। কিন্তু এতে প্রচুর প্রচুর লোক শুধু বিশ্বাসই করলো না, তারা এর জন্য মানুষকে পিটিয়ে হত্যা করলো। আরেকটা বলবো, গত বছরের শেষের দিকে প্রথম আলো একটা তারুণ্য জরিপ করেছে যে বিভিন্ন ব্যাপারে তরুণদের তাদের আশা ভরসা, শিক্ষা, ভবিষ্যৎ, বর্তমান। ওইখানে একটা জিনিস খুব আমার কাছে যেটা খুব চোখে পড়েছে, যে তাদের মধ্যে রাজনীতির ব্যাপারে কোনো উৎসাহ নাই। কোনো তাদের সাথে তাদের খুব অল্প অংশ কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত, বা সক্রিয় রাজনীতিতে দলের সাথে না হয়েও কোনো রাজনৈতিক আদর্শে তাদের কোনো অবস্থান নাই। তারা কিছু বলেছে যে হয়তো নিরাপদ সড়ক বা কোটা এরকম একটা সামাজিক ইস্যুতে কিছু হলে হয়তো তাদের এই ব্যাপারে উৎসাহ হতে পারে বা জড়িত থাকতে পারে। অর্থাৎ তরুণ প্রজন্মের মধ্যে একটা সম্পূর্ণ না বললেও অনেকাংশে বিরাজনীতিকরণ হয়ে গেছে এটা। আর তৃতীয়টা আমি বলবো যে গণতন্ত্রের যে ন্যূনতম জায়গাটা, একটা মোটামুটি একটা গ্রহণযোগ্য নির্বাচন, এইটার ব্যাপারে আমার মনে হচ্ছে গত এক বছরে, শুধু এক বছরে না, তার পিছনের কিছু ঘটনা থেকে লোকের এই ব্যাপারে আস্থা সম্পূর্ণ চলে গেছে। অর্থাৎ আমি যেটা বলছি যে একদিকে সব ভীষণ গুজবে বিশ্বাস করে আইন হাতে তুলে নেওয়া, রাজনীতিতে কোনো উৎসাহ তরুণদের মধ্যে কমে যাওয়া, আর তৃতীয়ত যেটা বললাম যে একটা গণতন্ত্রের যে সবচেয়ে প্রথম যেটা সোপান, সে নির্বাচনের ব্যাপারে আমাদের চরম অনাস্থা। এবং এটা গত কয়েকদিনে ঢাকা সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন নিয়ে ঘুরে ফিরে এই অনাস্থাটাই কথা বলা হচ্ছে, এবং আমরা এই মুহূর্তে বলা মুশকিল যে কত লোক ভোট দিতে যাবে। এখন কথা হলো এই জিনিসগুলি কেন হচ্ছে। অবশ্যই এরা এইসব জটিল সামাজিক পরিবর্তনের একটা কোনো কারণ নাই, কিন্তু আমি বলবো, আমি যেটা আইনের দৃষ্টিতে, আইনজীবীর দৃষ্টিতে যেটা বলে আসছি 2005 সাল থেকে, বা তারও আগে 2002-এর শেষের দিকে অপারেশন ক্লিন হার্ট দিয়ে আমাদের যেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হলো, এবং এই হত্যাটা সমাজে স্বাভাবিক হয়ে গেছে। মানে একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করতে পারে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তারপরে গুম, তারপরে বিভিন্নভাবে, মানে মাদকের নামে, সন্ত্রাসী দমনের নামে, এই যে গত ধরেন 17-18 বছর ধরে যেই নির্বিচারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে, আইন শৃঙ্খলা বাহিনী যাদের দায়িত্ব হলো মানুষকে নিরাপত্তা দেওয়া, তারা অভিযোগ করছে, দোষী নির্দোষী সাব্যস্ত করছে, শাস্তি কী হবে সেটা নির্ধারণ করছে, আর তারপরে সেই শাস্তিটা প্রয়োগ করছে, অর্থাৎ মেরে ফেলছে। এটা থেকে যে অরাজকতাটা শুরু হয়েছে, এটা আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে পড়তে বাধ্য।
যে সমাজে নির্বিচারে এতদিন ধরে প্রায় 2 দশক ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলবে, সেই সমাজের লোকে যে আইন মেনে রাস্তায় চলাচল করবে, যারা এটা ভাবে, আমার মনে হয় তাদের মতো বোকা কেউ নাই। বিচারের নামে যেখানে হত্যাকাণ্ড সবাই গ্রহণ করে, সেইখানে যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে, এটা একেবারে অসম্ভব। তার যেটা বলছি যে একটা সভ্য সমাজে, একটা মোটামুটি আইনের শাসন গণতন্ত্রের সমাজে কতগুলি জিনিস একসাথে চলতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনী যখন আইনের ঊর্ধ্বে, সেই সমাজে আস্তে আস্তে, আজকে হোক কালকে হোক পরশু হোক, আস্তে আস্তে অন্য সব কিছুই আইনের ঊর্ধ্বে উঠে যাবে। গণপিটুনি তার একটা বহিঃপ্রকাশ, তরুণদের মধ্যে রাজনীতি সম্পর্কে অনীহা একটা তার বহিঃপ্রকাশ। প্রত্যেকটা জিনিসই এখন নির্বাচনের ব্যাপারে যে অবিশ্বাস, সেইটা তার বহিঃপ্রকাশ। কয়েকদিন আগে ধরেন এই যে ভিপি নূর, তার উপরে যে আক্রমণ হলো, তারপরে যেটা পত্রপত্রিকায় সংবাদ এসেছে যে সরকারি হাসপাতালে তার চিকিৎসা হয়েছে, কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করছে যে যেহেতু সরকারি হাসপাতাল, তাদের সুচিকিৎসা হয় নাই। অর্থাৎ এখন দেখেন চিকিৎসা ব্যবস্থার উপরেও, কারণ আপনি সুচিকিৎসা পেতে হলেও আপনার একটা রাজনৈতিক পরিচয় থাকলে ভালো হয়, এবং রাজনৈতিক পরিচয়টা যদি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিচয় না হয় বিপি নুরুলের মতো, তখন সরকারি প্রতিষ্ঠানে ঠিকমতো চিকিৎসা পাবেন কি না সেটাও সন্দেহ। অন্তত চিকিৎসা পেলেও কিন্তু এই ব্যাপারে সন্দেহের উদ্রেক হয়। সব দিক দিয়ে দেখতে গেলে সমাজে অনেক কিছুই ভেঙে পড়ছে, এবং এইটা সাংঘাতিক উদ্বেগের, সাংঘাতিক উৎকণ্ঠার জায়গা। আর আমার যেটা আশঙ্কা, এইগুলি আমরা সমাজ জাতি হিসাবে যদি খুব কঠিনভাবে এখনই এর মোকাবেলা না করি, তাহলে কিন্তু এটা ভেঙে পড়া সমাজ হয়ে যাবে। তখন একটা ভেঙে পড়ার সমাজকে যারা ক্ষমতায় থাকে, তারা একমাত্র পেশি শক্তি দিয়ে ধরে রাখে, পেশি শক্তি দিয়ে সমাজটাকেও ধরে রাখার চেষ্টা করে, নিজের ক্ষমতাটাকেও ধরে রাখার চেষ্টা করে। এখানে পেশি শক্তি বলছি আমি রাষ্ট্রের যেই ফোর্সেস অফ ভায়োলেন্স, রাষ্ট্রের যে শক্তি প্রয়োগের ক্ষমতা, সেটা পুলিশ বাহিনীর মাধ্যমে হোক, আনসারের মাধ্যমে হোক, অথবা ক্ষমতাসীন দলের পেশির মাধ্যমে হোক, এমনকি ক্ষেত্র বিশেষে সেনাবাহিনীর মাধ্যমে হোক, এই যে সরকারের, রাষ্ট্রের যে পেশি শক্তি, এই বিশৃঙ্খলাগুলি যত বেশি হবে, রাষ্ট্র চালাবার ব্যাপারে পেশি শক্তির উপরে নির্ভরশীলতাটা তত বাড়বে। অর্থাৎ আমরা ক্রমান্বয়ে, যেটা গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি, যে সবার সাথে মিলে মিশে সমঝোতার ভিত্তিতে, দ্বিমত থাকবে কিন্তু কতগুলি বড় বড় জিনিসে সমঝোতা থাকবে, আমরা সেখান থেকে সম্পূর্ণ সরে যাচ্ছি। এবং যেই রাষ্ট্রগুলি এই সমঝোতার ভিত্তিতে দেশ পরিচালনা করতে পারে না, দেশ চলছে কিন্তু এখন দেখেন সব জায়গায় পেশি শক্তির ভিত্তিতে। এই যে গত 31শে ডিসেম্বর পুলিশ ঘোষণা দিল যে আমার বাড়ির ছাদে বা বারান্দায় আমি কি করব, আমি এখানে কোনো উৎসব করতে পারবো না, আমার বাড়ি আমি কিভাবে ব্যবহার করব সেটাও কিন্তু এখন রাষ্ট্রের পেশি শক্তি বলে দিচ্ছে। এই যে পেশি শক্তি নির্ভর যখন রাষ্ট্র হয়, সেই রাষ্ট্রকেই কিন্তু আস্তে আস্তে আমরা অকার্যকর বা ব্যর্থ রাষ্ট্র আখ্যা দিই। হ্যাঁ, রাষ্ট্র একটা চলে, কিছু কর আদায় হয়, কিছু সরকারি জিনিসপত্র, রাষ্ট্রীয় ব্যবস্থা চালু থাকে, রাস্তাঘাট চালু থাকে, হয়তো কিছু কোর্ট কাছারি থাকে, কিন্তু সেগুলি চলে এমনভাবে যে লোকের স্বতঃস্ফূর্ত কোনো আস্থা ওগুলির ব্যাপারে থাকে না। লোকে বাধ্য হয়ে, ভয়ে, ওই রাষ্ট্রের পেশি শক্তির ভয়ে ভীত হয়ে মেনে চলে। এইটা কোনো এইসবের জন্য তো 71-এর মুক্তিযুদ্ধ হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তির জন্য। মুক্তি মানে কিন্তু ভয়ের থেকে মুক্তি, আমার স্বাধীনতার জন্য। যেই স্বাধীনতা আমাদের 60-এর দশকে ছিল না, যে ভয়ের রাষ্ট্রে আমরা বাস করতাম, আমরা তার থেকে মুক্তি চেয়েছিলাম। কিন্তু এই স্বাধীনতা প্রায় 50 বছর পরে আমার মনে হয় যে আমরা ভয়ের রাজ্যে অনেক বেশি ফিরে গেছি। আবার মুক্তি দরকার, এবং এই মুক্তি না হলে সমাজের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই আতঙ্কিত। এবং এটা আমি সুদূর ভবিষ্যতের কথা বলছি না,
আমি যেটা ভয় পাচ্ছি যে আগামী 3, 5, 7 বছরের মধ্যেই এখন দুনিয়াতে অকার্যকর রাষ্ট্রের অভাব নেই। আমাদের আশেপাশে তাকালে যে কোনো সময় 20টা ভয়াবহ ধরনের অকার্যকর রাষ্ট্রের কথা আমরা বলতে পারবো। এখনও রাষ্ট্র আছে, সমাজ আছে, একটা ব্যবস্থা আছে, কিন্তু মানুষের জীবন ওখানে নরকের জীবনের মতো। আমরা আশঙ্কা যে আমরা 3, 5, 7 বছরের মধ্যেই সেদিকে চলে যাচ্ছি, যদি আমরা এর বিরুদ্ধে রুখে না দাঁড়াই।